আসসালামু আলাইকুম। এসএসসি 2027 এবং 28 ব্যাচের প্রিয় ভাইয়াপুরা, বায়োলজির আগুন সাজেশনের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আমি জানি তোমাদের সবার পড়াশোনার অবস্থা খুবই খারাপ, বিশ্বকাপ চলতেছে। ভাইয়া তো আর্জেন্টিনা সাপোর্ট করতেছি। তোমরা কে কি টিম সাপোর্ট করতেছো কমেন্টে জানাতে পারো, ঠিক আছে? ব্রাজিল ফ্যান যারা আছো তারা কমেন্ট করলে তোমাদেরকে 7 আপ খাওয়াবো। সো যেই টিমই সাপোর্ট করো না কেন, বিশ্বকাপের এই উন্মাদনার মাঝে পড়াশোনা করতে কিন্তু কারোরই ভালো লাগতেছে না, আমি জানি। কিন্তু স্টিল যেহেতু আমাদের প্রি টেস্ট পরীক্ষা চলে আসছে, এসএসসি 27-এর প্রি টেস্ট পরীক্ষা চলে আসছে, এসএসসি 28-এর অর্ধবার্ষিক পরীক্ষা চলে আসছে। সো প্রি টেস্ট এবং অর্ধবার্ষিকের জন্য বায়োলজির কোন কোন টপিকগুলো ইম্পর্টেন্ট, কোন কোন টপিকগুলো পড়লেই আমরা ইনশাল্লাহ সৃজনশীল শর্ট কোশ্চেন বা এমসিকিউ সেগুলোতে কমন পাইতে পারবো, সেই জিনিসটা জানানোর জন্যই আজকের এই ভিডিওটা বানাচ্ছি। একটা উড়াধরা ভিডিও হবে। আচ্ছা, একটা কথা বলে নিই, সেটা আমাদের আজকের ভিডিওতে ভাইয়া কিন্তু বায়োলজির 14টা অধ্যায়, ফুল বইয়ের মাঝে তো 14টা অধ্যায়। সো 14টা অধ্যায়ের প্রত্যেকটা অধ্যায় ধরে ধরেই সাজেশন দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? কারণটা আমি যে জিনিসটা দেখছি যে কোনো স্কুলে প্রি টেস্ট পরীক্ষাতে একদম ফুল বই দিয়ে দিচ্ছে, ঠিক আছে, যে ফুল বই পড়ো, ঠিক আছে? পোলাপানরা চাপাই দিলেই হচ্ছে যে ফুল বই পড়ো, সমস্যা নাই। সো ফুল বই যাদের দিয়ে দিচ্ছে তারা তো আজকের ফুল ভিডিওটাই দেখবা। আর যাদের স্কুলে ধরো একদম সিলেক্টিভ কিছু চ্যাপ্টার দিয়েছে, ধরো 4 নাম্বার চ্যাপ্টার আছে, 5 নাম্বার চ্যাপ্টার আছে, বা এসএসসি 28-এর যারা এই ভিডিওটা দেখতেছো, তোমাদের তো শুরুর দিকের চ্যাপ্টারগুলো আছে, ঠিক না? অর্ধবার্ষিক প্রথম দিকের চ্যাপ্টারগুলো আছে। সো তোমরা কি করবা, তোমরা ফুল ভিডিও দেখার দরকার নাই, জাস্ট তোমার যেই চ্যাপ্টারটা দরকার সেই চ্যাপ্টারটা এই ভিডিওটা টেনে সেই চ্যাপ্টার অংশের সাজেশনটা দেখে ফেললে ইনশাল্লাহ হয়ে যাবে, ঠিক আছে? আর এই ভিডিও ডেসক্রিপশনে তো আমি এটার পিডিএফ দিয়ে দিব, টেনশন নেওয়ার কোনো কারণ নেই। বাট পিডিএফ শুধুমাত্র ডাউনলোড করলে হবে না, আমি কিন্তু মুখে মুখে বলে দিব যে কোন একটা টপিক, ধরো কথার কথা আমাদের রেচন প্রক্রিয়া থেকে বৃক্কের গঠনটা আসবে, সেটা কিরকম ভাবে আসবে বা কোন চিত্রটা আঁকতে হবে, সেটা কিন্তু আমি মুখে মুখে বলে দিব। অনেক কিছু স্লাইডে লেখা পসিবল হয় না। সো আশা করি বুঝতে পারতেছো। সো চেষ্টা করবো ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখতে, বেশিক্ষণ সময় নিব না আমরা। আমি চেষ্টা করবো আধা ঘন্টার মাঝে ফুল সাজেশনটা তোমাদেরকে গুছিয়ে বলে দিতে। প্রথমে আসো, যাদের কপাল নেইমারের মতো খারাপ, ঠিক আছে? নেইমার যেরকম সারা বছর ইনজুরিতে থাকে, ঠিক তেমনি যাদের প্রি টেস্টে একদম 14টা অধ্যায় দিয়ে দিছে, ফুল বই পড়তে হবে। তোমরা কোন কোন চ্যাপ্টার আগে পড়বা, কোন কোন চ্যাপ্টার তোমাদের টার্গেট করা উচিত সৃজনশীলে কমন পাওয়ার জন্য, ঠিক আছে? আমি 8টা চ্যাপ্টারের কথা বলবো, যে 8টা চ্যাপ্টার কমন তুমি যদি টার্গেট করো, ইনশাল্লাহ ডেফিনেটলি সিকিউ এবং এসকিউ কমন পাওয়া। প্রথমে যেটা, সেটা 2 নাম্বার অধ্যায় জীবকোষ এবং টিস্যু, এটা পড়তে হবে, ঠিক আছে? এটা ইম্পর্টেন্ট, এটা থেকে প্রশ্ন আসবে। 3 নাম্বার যে অধ্যায় কোষ বিভাজন, 4 নাম্বার জীবনী শক্তি, 5 নাম্বার খাদ্য পুষ্টি পরিপাক। যে ভাই আপনি তো সবই বলে দিচ্ছেন, সব বলতেছেন, একটু ওয়েট করো, ঠিক আছে? 2, 3, 4, 5, 2, 3, 4, 5 এই 4টা অধ্যায় তোমাকে অবশ্যই পড়তে হবে। এরপর যেটা পড়তে হবে সেটা 8 নাম্বার অধ্যায়। 8 নাম্বার অধ্যায়টা খুবই ছোট, রেচন প্রক্রিয়া, ঠিক আছে? মাত্র 50 মিনিটের একটা ক্লাস আছে আমার, সেই ক্লাসে কিন্তু আমি এই অধ্যায়টা কভার করে দিছি মাত্র 50 মিনিটে, ঠিক আছে? সো 8 নাম্বার অধ্যায়টা পড়তে হবে। 11, 12 এবং 13, ঠিক আছে? এই যে 8টা অধ্যায় বললাম ভাইয়া, সে 8টা অধ্যায় শুধুমাত্র স্কুলের পরীক্ষা না, অর্থাৎ প্রি টেস্ট বা টেস্ট না। তুমি যদি এসএসসিতেও এই 8টা অধ্যায় টার্গেট করো, ইনশাল্লাহ এখান থেকে 4টা সিকিউ একদম 100% কমন পাবা, ঠিক আছে? 4টা সিকিউ ইনশাল্লাহ একদম 100% কমন পাবা। এখন কথা ভাই আপনি তো এই ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলোর কথা বলে দিচ্ছেন, বাট কোন সিরিয়ালি পড়বো? অর্থাৎ 2 নাম্বার চ্যাপ্টারটা দিয়ে কি শুরু করবো, নাকি 8 নাম্বার বা অন্য কোনো একটা চ্যাপ্টার দিয়ে শুরু করবো? সেই সিকোয়েন্সটা ভাই বলে দিচ্ছি। প্রথমেই তোমার আমার মতে 8 নাম্বার চ্যাপ্টারটা দিয়ে শুরু করা উচিত। রেচন প্রক্রিয়ার যে চ্যাপ্টারটা আছে, সেই চ্যাপ্টারটা কিন্তু খুবই ছোট, তোমাদের ফুল বায়োলজি বইয়ের মাঝে অন্যতম ছোট একটা অধ্যায়, এবং এর পাশাপাশি এই অধ্যায়টা থেকে কিন্তু সিকিউ আসার সম্ভাবনা অনেক অনেক বেশি। ফুল সিলেবাসে যখনই প্রশ্ন হয় তখনই কিন্তু রেচন প্রক্রিয়া থেকে প্রশ্ন হয়। সো রেচন প্রক্রিয়া থেকে কি আসতে পারে? প্রথমে যেটা ইম্পর্টেন্ট সেটা বৃক্কের গঠন, ঠিক আছে? আমরা রেচন প্রক্রিয়ার যে অধ্যায়টা আছে সেই অধ্যায়টা খুলে ফেলি। সো অধ্যায়টা খোলার জন্য আমরা চলে যাই মেইন বইয়ের মাঝে। সবাই মেইন বইটা একটু ওপেন করো, আমি বলে দিচ্ছি যে কিভাবে কি ধরনের প্রশ্ন আসতে পারে, ঠিক আছে? সেই জিনিসটা আমি বলে দিচ্ছি। সো রেচন প্রক্রিয়ার যে অধ্যায়টা আছে, সেই অধ্যায়টার মাঝে দেখো কি নিয়ে কথাবার্তা বলা হয়েছে, যে আমাদের শরীরে আমরা যখন খাবার দাবার খাই, সেই খাবার দাবারের ফলে খাবার দাবার তো হজম হয়, হজম হয়ে শক্তি উৎপন্ন হয়। এর পাশাপাশি আমাদের দেহের মাঝে কিন্তু কিছু পরিমাণে বজ্র পদার্থ তৈরি হয়, যেমন নাইট্রোজেন গঠিত কিছু বজ্র পদার্থ, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, এগুলো তৈরি হয়। সো এগুলা আমাদের এই যে কিডনি, সেই কিডনি কি করে, সেই কিডনি ছেকে ছেকে মূত্রের সাথে কিন্তু এই জিনিসগুলোকে বের করে দেয়। সো উদ্দীপকে কি আসতে পারে? উদ্দীপকে এটা বলতে পারে যে শিমের বিচির মতো, দেখো এই জিনিসটার আকৃতি কিরকম, শিমের বিচির মতো না? সো শিমের বিচির মতো একটা অঙ্গ আমাদের দেহে আছে, সেই অঙ্গটার
গঠন বর্ণনা করো। সো এর মানে কি, শিমের বিচির মতো অঙ্গটা মানেই হচ্ছে এটা বৃক্কের গঠন যাচ্ছে, এবং এই বৃক্কের গঠন আসলে অবশ্যই তোমাকে কিন্তু এই চিত্রটা আঁকতে হবে। এই চিত্রটা আঁকবা, আঁকার পর হচ্ছে কোনটা কি আছে, কর্টেক্সের মাঝে কি আছে, মেডুলার মাঝে কি আছে, ঠিক আছে, রেনাল পিরামিড, এরপর হচ্ছে পেপিলা, এই সকল কথাবার্তা, হাইলাস, ঠিক আছে, এরপর হচ্ছে তোমার কি বলে এটা, ইউরেটার, এই সমস্ত কিছু হচ্ছে এখানে দেখাইতে হবে, সমস্ত কিছু হচ্ছে চিত্রের মাঝে দেখাইতে হবে এবং বর্ণনা করতে হবে। সো 1 নাম্বার কি আসতে পারে, 1 নাম্বার আসতে পারে হচ্ছে বৃক্কের গঠন, এবং এটা অবশ্যই হচ্ছে চিত্র সহকারে শিখতে হবে। অথবা এরকমটা বলতে পারে যে শিমের বিচির মতো একটা অঙ্গ, এটা হচ্ছে উদ্দীপকে বলে দিল। এরপর তোমাকে গ নাম্বারে গিয়ে বললো যে উক্ত অঙ্গটির গাঠনিক এককের গঠন বর্ণনা করো। উক্ত অঙ্গটির গাঠনিক একক, গাঠনিক একক কোনটা, বৃক্কের গাঠনিক একক হচ্ছে নেফ্রন। সো দ্যাট মিনস তোমাকে হচ্ছে নেফ্রনের গঠন বর্ণনা করতে হবে। কি বর্ণনা করতে হবে, নেফ্রনের গঠন বর্ণনা করতে হবে। সো নেফ্রনের গঠনটাও হচ্ছে তোমাদের বইতে এরকম চিত্র আকারে আছে, দেখো চিত্র আকারে আছে। সো এই প্রত্যেকটা জিনিসই কিন্তু আমি হচ্ছে তোমাদেরকে একদম ফ্রিতেই পড়াইছি। আমার একটা ক্লাস আছে, সেই ক্লাসটা দেখলে একদম ফ্রিতেই মাত্র 50 মিনিটেই হচ্ছে তোমার কভার হয়ে যাবে। সো সেই ক্লাসটা দেখার জন্য বায়োলজি আর্টের ইউটিউব চ্যানেলে যাবা। ইউটিউব চ্যানেলে যাওয়ার পর প্লেলিস্ট যে অংশটা আছে, প্লেলিস্টের ভিতরে যাবা। প্লেলিস্টের ভিতরে গেলেই দেখো, একটু নিচে গেলেই দেখো তোমাদের জন্য, তোমাদের 2টা ব্যাচের জন্য আমি ডেডিকেটেড একটা প্লেলিস্ট কিন্তু হচ্ছে ডিজাইন করে দিচ্ছি। ঠিক আছে, এটা কি এসএসসি 27 এবং 28 বায়োলজি সাজেশন এবং কনফার্ম 95+ প্লেলিস্ট। সো এই যে প্লেলিস্টটা, সেই প্লেলিস্টের ভিতরে আমরা যাব। সেই প্লেলিস্টের ভিতরে গেলেই আমাদের কিন্তু যতগুলা ইম্পর্টেন্ট টপিক ভাইয়া আজকের ভিডিওতে বলবো, ম্যাক্সিমাম ভিডিও বা ম্যাক্সিমাম টপিকের উপরই কিন্তু আমার ফ্রি ক্লাস আছে। ফ্রি ক্লাস দেখলে কিন্তু মোটামুটি হয়ে যায়। কিন্তু মানে যদি হচ্ছে কোর্সে ভর্তি হলে সমস্ত কিছু মানে ফুল বইটাই হচ্ছে তোমাকে পড়ানো হবে আর কি। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। আচ্ছা, সো দেখো এখানে রেচন প্রক্রিয়ার উপর মাত্র 50 মিনিটের একটা ক্লাস আছে। এই 50 মিনিটের ক্লাসে কিন্তু আমি বৃক্কের গঠন, নেফ্রনের গঠন, ঠিক আছে, বৃক্ক বিকলের যে চিকিৎসা, প্রতিকার, ঠিক আছে, এই সমস্ত কিছু কিন্তু এই 50 মিনিটে পড়াই ফেলছি। সো দ্রুত মানে একদম আরামসে তুমি কিন্তু মাত্র 50 মিনিট বা 1 ঘন্টাতে কিন্তু এই চ্যাপ্টারটা শেষ করে ফেলতে পারতেছো। সো কি আসতে পারে, বৃক্কের গঠন আসতে পারে, নেফ্রনের গঠন আসতে পারে। এটাও ধরো গতে আসছে, ঠিক আছে, এই দুইটার যে কোনো একটা হচ্ছে গতে আসছে। গতে গিয়ে বলবে যে উক্ত অঙ্গটি কোনো কারণে যদি বিকল হয় বা উক্ত অঙ্গটির মাঝে কোনো ধরনের যদি রোগের সৃষ্টি হয়, সেই ক্ষেত্রে চিকিৎসা পদ্ধতি হচ্ছে কি করতে হবে, ডায়ালাইসিস করতে হবে। ফার্স্টে করতে হবে ডায়ালাইসিস, পরবর্তীতে যদি ডায়ালাইসিস করেও কোনো উপকার না হয়, সেই ক্ষেত্রে কি করতে হবে, বৃক্ক প্রতিস্থাপন করতে হবে। সো এই চিকিৎসা পদ্ধতিগুলো সম্পর্কে হচ্ছে তোমাকে আলোচনা করতে হবে। এই চিকিৎসা পদ্ধতিগুলোর কথাও আমি কিন্তু এই ভিডিওতে বলে দিচ্ছি। ঠিক আছে, একদম আরামসে কিন্তু আমরা অধ্যায় 8টা যদি কভার করতে পারি, তাহলে একটা সিকিউ ইনশাল্লাহ 100% আমি কমন পাবো। ঠিক আছে, চলো আমরা সেকেন্ড চ্যাপ্টারে চলে যাই। সেকেন্ড যেই জিনিসটা পড়তে হবে তোমাদের আমার মতে, সেটা হচ্ছে অধ্যায় নাম্বার 11, অর্থাৎ জীবের প্রজনন। জীবের প্রজনন যে অধ্যায়টা আছে, আমরা বইয়ের মাঝে আবার ফেরত যাই। জীবের প্রজনন অধ্যায়টাতে কিন্তু অনেক হচ্ছে টপিক আছে, বাট সকল টপিক কিন্তু সৃজনশীলের জন্য ইম্পর্টেন্ট না। ঠিক আছে, জীবের প্রজনন অনেকে হচ্ছে ভয় পায়। তোমরা কেন ভয় পাও আমি বুঝি না, এটাতে ভয় পাওয়ার কিছু নাই। ঠিক আছে, একদম সহজ কিছু জিনিস আছে, যেই জিনিস থেকেই হচ্ছে প্রত্যেক বছর কিন্তু প্রশ্ন আসে। সো জীবের প্রজননের মাঝে শুরুর দিকে একটা অংশ আছে, যে অংশটার নাম হচ্ছে ফুলের বিভিন্ন স্তবকের অংশ আর কি। ঠিক আছে, ফুলের বিভিন্ন স্তবক। সো এই অংশটা একটু দেখার চেষ্টা করো। ফুলের বিভিন্ন স্তবক মানে ফুলের এই চিত্রটা এবং হচ্ছে বিভিন্ন স্তবকের যে বর্ণনা। ঠিক আছে, ফুলের যে 4-5টা স্তবক থাকে, সেই 4-5টা স্তবকের যে বর্ণনা, সেই জিনিসটা একটু দেখতে হবে। তবে এটার আসার চান্স একটু কম। ঠিক আছে, 2 স্টার 3 স্টার টপিক বলে হচ্ছে কথাবার্তা আছে না, সো এটা হচ্ছে 1 স্টার টপিক। এটা হচ্ছে কি 1 স্টার টপিক, মানে আসার সম্ভাবনা কম, এটা কম আসবে। ঠিক আছে, যেটা আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, সেটা হচ্ছে এবং পরপরাগায়নের সুবিধা অসুবিধা। সো এবং পরপরাগায়নের সুবিধা এটা হচ্ছে আমরা দেখবো যে পরবর্তীতেই আছে আমাদের, মানে এই চ্যাপ্টারের পরবর্তী অংশে আছে যে স্বপরাগায়নের কিছু সুবিধা অসুবিধা আছে, পরপরাগায়নেরও কিছু সুবিধা অসুবিধা আছে। সো কোন ফুলে স্বপরাগায়ন হয়, কোন ফুলে পরপরাগায়ন হয়, স্বপরাগায়নের ফলে কি সুবিধা পাই, এটা পরপরাগায়নের ফলে হচ্ছে কি সুবিধা পাই, বা এদের মাঝে তুলনা, এই জিনিসটা কিন্তু আসার সম্ভাবনা অনেক বেশি। এটা আসার সম্ভাবনা অনেক বেশি। ঠিক আছে, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। আচ্ছা, এটা গেল। এটার পাশাপাশি আরো 2টা টপিক আছে, যে 2টা টপিক হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে কি পুং গেমিটোফাইটের উৎপত্তি এবং স্ত্রী গেমিটোফাইটের উৎপত্তি। ঠিক আছে, সো পুং গেমিটোফাইটের উৎপত্তি, স্ত্রী গেমিটোফাইটের উৎপত্তি
খুবই ছোট ছোট, একদমই ছোট ছোট কিছু টপিক, কিন্তু এগুলোর চিত্র সহকারে শিখতে হবে, অবশ্যই হচ্ছে চিত্র সহকারে শিখতে হবে, ঠিক আছে? দুইটা ছোট ছোট টপিক, বাট এগুলোর থেকে কিন্তু প্রশ্ন আসবে, এগুলোর থেকে প্রশ্ন আসবে। সো স্বপরাগায়ন পরপরাগায়ন এটা ভালো করে দেখবা, পুং এবং স্ত্রী গ্যামেটোফাইটের উৎপত্তি এটা ভালো করে দেখবা, ঠিক আছে? এখন এই টপিকগুলো হচ্ছে ফ্রিতে দেখার কোনো সুযোগ কি আছে কিনা? হ্যাঁ, অবশ্যই আছে, টেনশন নেওয়ার কোনো কারণ নাই। যেই প্লেলিস্টটা তোমাদেরকে দেখতে বলছিলাম সেই প্লেলিস্টের ভিতরে গেলে, একটু নিচে গেলেই দেখবা পুং গ্যামেটোফাইটের উৎপত্তি, স্ত্রী গ্যামেটোফাইটের উৎপত্তি, খুবই সংক্ষিপ্ত দুইটা ক্লাস, খুবই সংক্ষিপ্ত দুইটা ক্লাস। পুং গ্যামেটোফাইটের উৎপত্তি আমি বুঝাইছি মাত্র 11 মিনিটে, স্ত্রী গ্যামেটোফাইটের উৎপত্তি মাত্র 13 মিনিটে বুঝাইছি। সো 11 এবং 13 মিনিটে তুমি কিন্তু এই দুইটা টপিক আরামসে হচ্ছে কভার করতে পারবা। আর যারা হচ্ছে বেসিক থেকে বুঝতে চাও বা যাদের হাতে সময় আছে তারা হচ্ছে এই ক্লাসটাও দেখতে পারো, জীবের প্রজননের শুরুর দিকের যে বেসিক ক্লাস। বাট এগুলা থেকেও তোমার হচ্ছে পুং এবং স্ত্রী গ্যামেটোফাইটের উৎপত্তি, এটা থেকে হচ্ছে সিকিউ আসার চান্স অনেক অনেক বেশি। সো আমার ক্লাসগুলো কিন্তু খুবই সংক্ষিপ্ত, মানে একদম হাইলি এডিটেড হয়, যে কারণে কিন্তু অনেক অনেক স্টুডেন্ট পরীক্ষার আগে এসে আমার কোর্সে ভর্তি হয়। কারণ কি জানে যে বায়োলজি আড্ডার যদি কোর্সে ভর্তি হয়ে আমরা খুবই দ্রুত হচ্ছে এই টপিকগুলো হচ্ছে কভার করতে পারবো। সো এই দুটো টপিক দেখে ফেলবা, দেখে ফেললেই হচ্ছে তোমার এই অংশে হচ্ছে একদম আর কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। এবং নিষেক এবং স্পোরোফাইটের উৎপত্তি, এটা হচ্ছে 1 স্টার টপিক, ঠিক আছে? এটা আসার সম্ভাবনা কম, এটা আসার সম্ভাবনা তুলনামূলক এদের তুলনায় হচ্ছে কম। সো নিষেক এবং নতুন স্পোরোফাইটের উৎপত্তি, মানে নিষেকের পর নতুন একটা গাছের কিভাবে সৃষ্টি হয় সেই জিনিসটা কিন্তু আসতে পারে। আর স্যার যদি হচ্ছে দয়া মায়া করে যে পোলাপান বিশ্বকাপের খেলাধুলাই, ঠিক আছে, এমনিতেই ব্যস্ত থাক, পোলাপান আর জ্বালাবো না, ঠিক আছে, তাহলে কি আসতে পারে? তাহলে আসতে পারে যে মানব প্রজননে হরমোনের ভূমিকা। মানব দেহের ক্ষেত্রে আমরা জানি যে হচ্ছে পুরুষের দেহে কিছু হরমোন পাওয়া যায়, যেমন টেস্টোস্টেরন, অ্যান্ড্রোজেন, বা নারীদের দেহে হচ্ছে কিছু হরমোন পাওয়া যায়, ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন। এই হরমোনগুলোর প্রভাবে কিন্তু হচ্ছে আমাদের বিভিন্ন যৌন লক্ষণ প্রকাশিত হয়। সো মানব প্রজননের ক্ষেত্রে হরমোনের ভূমিকা এটা আসতে পারে। অথবা কি আসবে? অথবা আসবে হচ্ছে আমাদের সবার সমাজবিজ্ঞানের টপিক এইডস, ঠিক আছে, এইডস এর কারণ, লক্ষণ, প্রতিকার। সো এগুলো তো একদম সহজ, এগুলো একবার রিডিং দিলেই কিন্তু তুমি পারবা। বাট এগুলো থেকেও সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে পুং এবং স্ত্রী গ্যামেটোফাইটের উৎপত্তি এবং এবং পরপরাগায়নের সুবিধা অসুবিধা। গেল দুইটা অধ্যায়, আমরা কিন্তু দুইটা সিকিউ এই দুইটা অধ্যায় পড়লে ইনশাল্লাহ কমন পাচ্ছি। 3 নাম্বার আমার মতে তোমাদের যেই অধ্যায়টা পড়া উচিত সেটা হচ্ছে অধ্যায় নাম্বার 12, অর্থাৎ জীবের বংশগতি ও জৈব অভিব্যক্তি, ঠিক আছে? অধ্যায় নাম্বার 12টা অনেকের কাছেই হচ্ছে আবার টেনশনের বিষয় যে অধ্যায়টা কেমনে পড়তে হয়, অনেক ভুগিচুগি কথাবার্তা আছে, বাট এখান থেকে কিন্তু সিকিউ আসার সম্ভাবনা অনেক অনেক বেশি, অনেক অনেক বেশি। সো এই অধ্যায়ের মাঝে সকল টপিক কি ইম্পর্টেন্ট? আনসার হচ্ছে না, সকল টপিক ইম্পর্টেন্ট না। প্রথমে যে জিনিসটা দেখবা সেটা হচ্ছে ক্রোমোজোম, ডিএনএ এবং আরএনএর গঠন। বিশেষ করে যে জিনিসটা দেখতে হবে সেটা হচ্ছে ডিএনএর গঠন। ডিএনএর যে ডাবল হেলিক্স মডেলটা আছে সেই ডাবল হেলিক্স মডেলের গঠনটা ভালো করে দেখবা। সো জীবের বংশগতি ও জৈব অভিব্যক্তির মাঝে আমরা যদি যাই, নিচে গেলে দেখবো যে ডাবল হেলিক্স মডেলটা সম্পর্কে হচ্ছে ডিটেলসে কথাবার্তা বলা আছে, বা বইতে হচ্ছে একদম গদ বাঁধা আকারে হচ্ছে লেখা আছে। সো এরকম গদ বাঁধা আকারে যদি শিখো, ঠিক আছে, এবং তুমি যদি হচ্ছে পরীক্ষার খাতায় লিখো, তাহলে কিন্তু ফুল মার্কস পাওয়ার সম্ভাবনা কম, তুলনামূলক কম। তার তুলনায় হচ্ছে তুমি কি করবা? পয়েন্ট আকারে হচ্ছে লেখা শিখবা, পয়েন্ট আকারে লেখা শিখবা। এই যে মডেলটার বর্ণনা, সেই মডেলটার বর্ণনা চেষ্টা করবা পয়েন্ট আকারে শিখতে। এবং চিত্র কোনগুলো ইম্পর্টেন্ট, চিত্র চেষ্টা করবা যদি দুইটাই দেওয়া যায়, তোমার হাতে যদি সময় থাকে দুইটা চিত্রই দেওয়ার চেষ্টা করবা। অ্যাটলিস্ট যদি সময় না থাকে, ধরো তাড়াহুড়োর মাঝে তুমি সিকিউটা আনসার করতেছো, তো অ্যাটলিস্ট এই চিত্রটাও আঁকার চেষ্টা করবা, এই চিত্রটা আঁকার চেষ্টা করবা। আর যদি পার্টিকুলার ভাবে বলে দেয় যে ডিএনএ রাসায়নিক গঠন বর্ণনা করো, ডিএনএ রাসায়নিক গঠন বর্ণনা করতে বললে এই চিত্রটা আঁকতে হবে। ডিএনএর রাসায়নিক গঠন, ডিএনএর গঠন না, বলছে কি ডিএনএর রাসায়নিক গঠন, রাসায়নিক গঠন বললে হচ্ছে এই চিত্রটা রাখতে হবে। আর যদি ইন জেনারেল বলে দেয় যে ডিএনএর গঠন, সো সেই ক্ষেত্রে দুইটা চিত্র তুমি আঁকতে পারো, অ্যাটলিস্ট তুমি এই চিত্রটা আঁকার চেষ্টা করবা, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। এখন কথা হচ্ছে ভাইয়া চিত্র তো কোনটা আঁকতে হবে এটা বলে দিলেন, বাট এই যে বর্ণনাগুলা সেগুলো পয়েন্ট আকারে কেমনে শিখবো? পয়েন্ট আকারে শেখার জন্য আগের মতোই তুমি এই প্লে লিস্টের ভিতরে যাও, ঠিক আছে? এই প্লে লিস্টের লিঙ্ক আমি হচ্ছে ভিডিও ডেসক্রিপশন বা ফার্স্ট কমেন্টও দিয়ে রাখবো। সো এই ভিডিওর এই প্লেলিস্টের মাঝে তুমি এই ভিডিওটা দেখার চেষ্টা করবা, ঠিক আছে? জীবের বংশগতি ও জৈব অভিব্যক্তির উপর আমার দারুণ একটা ক্লাস আছে, এই ক্লাসটা দেখলে ইনশাল্লাহ তোমার হচ্ছে পয়েন্ট আকারে ডিএনএর গঠনটা ব্যাখ্যা করতে কোনো সমস্যা হবে না, একদম পয়েন্ট আকারে আমি হচ্ছে লিখে শেখাইছি। সো ডেফিনেটলি হচ্ছে এই ভিডিওটা দেখার চেষ্টা করবা, এই ভিডিওটা হাইলি রিকমেন্ডেড তোমাদের এই ডিএনএর গঠন অংশটা একদম 100% ক্লিয়ার করার জন্য। আচ্ছা, এরপর যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ডিএনএ অনুলিপন, ডিএনএ টেস্ট, এগুলো থেকে সৃজনশীলের খতে কিংবা শর্ট কোশ্চেনে, সৃজনশীলের খ বা শর্ট কোশ্চেনে আসার চান্স অনেক বেশি, ঠিক আছে? খতে বলে দিল যে ডিএনএ অনুলিপন কিভাবে হয় অর্ধ সংরক্ষণশীল পদ্ধতিতে, ডিএনএ টেস্ট কিভাবে করা হয় বা ডিএনএ টেস্টের মাধ্যমে কিভাবে অপরাধী ধরা হয়, ঠিক আছে? সো সেই জিনিসটা কিন্তু এখানে আছে। সো ডিএনএ টেস্টের উপরও আমার একটা ক্লাস আছে, ইচ্ছা করলে এই ক্লাসটা দেখতে পারো, ইচ্ছা করলে এই ক্লাসটা দেখলো। ডিএনএ টেস্টের যে ভয়ঙ্কর বর্ণনা তোমাদের বইতে আছে, ঠিক আছে, কিচ্ছু বুঝবা না,
মেইন বই যদি তুমি আগে থেকে যদি হচ্ছে না জানো এগুলা, তো কিছুই বুঝবা না ডিএনএ টেস্টের যে বর্ণনাটা আছে। সো ডিএনএ টেস্টের বর্ণনা যাদের কাছে কঠিন লাগে, যাদের কাছে মনে হয় যে ডিএনএ টেস্টের বর্ণনাটা ভাইয়া আমার কাছে কঠিন লাগতেছে, তারা যে কাজটা করবা, ডিএনএ টেস্টের এই যে বর্ণনা আছে যেটা তোমাদের কাছে যদি কঠিন লাগে, তাহলে যে কাজটা করবা সেটা হচ্ছে এই ভিডিওটা দেখার চেষ্টা করবা। ডিএনএ টেস্টের একদম সহজ করে দিছি আমি, একদম 3D অ্যানিমেশন দিয়ে দেখাইছি। সো প্রত্যেকটা ক্লাসে কিন্তু আমি নতুন করে যেগুলো নিচ্ছি 3D অ্যানিমেশন অ্যাড করা, 3D অ্যানিমেশন দিয়ে বুঝাইছি। সো এই জিনিসগুলো দেখলে ইনশাল্লাহ হয়ে যাবে। এরপর হচ্ছে মানুষের লিঙ্গ নির্ধারণ, এটা হচ্ছে সমাজবিজ্ঞান টাইপের একটু মানে সামাজিক অ্যাঙ্গেল থেকে প্রশ্ন করবে যে রহিম এবং রহিমার মাঝে বিয়ে হয়েছে, এরপর হচ্ছে তাদের 3টা কন্যা সন্তান হয়েছে, সো কেন তাদের পুত্র সন্তান হয় না, সেজন্য রহিমাকে হচ্ছে পিটাচ্ছে। সো এই ক্ষেত্রে রহিমার কি আসলেই দোষ আছে কিনা সেই জিনিসটা হচ্ছে লিঙ্গ নির্ধারণ নীতির আকারে হচ্ছে ব্যাখ্যা করো। সো সেই ক্ষেত্রে তোমাকে কি বলতে হবে, বলতে হবে যে লিঙ্গ নির্ধারণ নীতির ক্ষেত্রে হচ্ছে আসলে দেখা যায় যে মানুষের ক্ষেত্রে পুরুষ হওয়ার জন্য দায়ী কোনটা, পুরুষ হওয়ার জন্য দায়ী হচ্ছে XY এবং স্ত্রী হওয়ার জন্য দায়ী হচ্ছে XX। এর ভিতরে এই যে ওয়াই ক্রোমোজোম, সেই ওয়াই ক্রোমোজোমটা শুধুমাত্র এবং কেবলমাত্র পিতা থেকে আসে। সো যেহেতু এই ওয়াই ক্রোমোজোম মাথা থেকে আসে না, কাজে মাথা কোনোভাবেই দায়ী না, কাউকে যদি দায়ী করতে হয় সেটা হচ্ছে পিতা, ঠিক আছে? এরকমভাবে তখন হচ্ছে এই জিনিসটা ব্যাখ্যা করতে হবে। এবং বর্ণান্ধতা থ্যালাসেমিয়া, এটা থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক অনেক বেশি, ঠিক আছে? এই অধ্যায়ের 2টা হট টপিক কি, একটা হচ্ছে ডিএনএর গঠন, এটা হচ্ছে হট টপিক, 2 নাম্বার হচ্ছে বর্ণান্ধতা থ্যালাসেমিয়া, এগুলার কেস স্টাডি, ঠিক আছে? বললো যে একজন বর্ণান্ধ পুরুষের সাথে একজন বাহক মহিলার হচ্ছে বিয়ে হয়েছে, তো তাদের সন্তানে হচ্ছে এই বর্ণান্ধতা প্রকাশের তোমার হচ্ছে চান্স কত পার্সেন্ট বা সম্ভাবনা কত পার্সেন্ট, ঠিক আছে? এই টাইপের কেস স্টাডি আসতে পারে। সো কেস স্টাডিগুলো হচ্ছে দেখার চেষ্টা করবা, আশা করি হচ্ছে এখান থেকে ইনশাল্লাহ একটা সৃজনশীল 100% কমন। সো 3টা অধ্যায় বললাম তোমাকে, অধ্যায় নাম্বার 8, অধ্যায় নাম্বার 11, অধ্যায় নাম্বার 12, এই 3টা অধ্যায় পড়লে কিন্তু 3টা সিকিউ ইনশাল্লাহ তুমি 100% কমন পাচ্ছ। এরপর আসো সবার ভয়ের যে চ্যাপ্টার, মানে যেই চ্যাপ্টারটা দেখলে অনেকে হচ্ছে ভয় পায়, সেটা হচ্ছে জীবকোষ এবং টিস্যু। জীবকোষ এবং টিস্যু সহজ অধ্যায়, জাস্ট টপিকের সংখ্যা হচ্ছে বেশি, টপিকের সংখ্যা এখানে অনেক বেশি। সো জীবকোষ এবং টিস্যু পুরো অধ্যায়টাই আমি কিন্তু এই প্লেলিস্টের মাঝেই দেখবা যে আমি পুরো অধ্যায়টাই হচ্ছে ফ্রিতে পড়াই দিচ্ছি তোমাদেরকে, পুরো অধ্যায়টাই আছে, ঠিক আছে? জীবকোষ এবং টিস্যুর উপর আমার কিন্তু টোটাল হচ্ছে প্রায় 6-7টার মতো ক্লাস আছে, 6-7টার মতো ক্লাসে আমি পুরো অধ্যায়টাই পড়াই দিছি। ইচ্ছা করলে পুরো অধ্যায়ের যা কিছু ইম্পর্টেন্ট বলবো সেগুলো কিন্তু এখান থেকে কভার করতে পারো, ঠিক আছে? তোমাদের যাতে খুঁজে পেতে মানে সুবিধা হয় সেই কারণে কিন্তু ভাইয়া হচ্ছে এই প্লেলিস্টটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে? সো জীবকোষ এবং টিস্যু থেকে আসলে কি কি ইম্পর্টেন্ট ভাইয়া? প্রথমে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়ার গঠন। মাইটোকন্ড্রিয়ার গঠনটা ইম্পর্টেন্ট। কি বলবে যে হচ্ছে উদ্দীপকে রহিম অথবা করিম সে গেছে একটা ফ্যাক্টরি ভিজিট করতে, সেই ফ্যাক্টরির মাঝে শক্তি উৎপাদন হয়, সেই ফ্যাক্টরির মাঝে কি উৎপাদন হয়, শক্তি উৎপাদন হয়। সো বলবে যে জীবকোষের মাঝে, প্রতিটা কোষের মাঝেও একটা শক্তি উৎপাদনের কারখানা আছে, সেই শক্তি উৎপাদনের কারখানাটার জন্য দায়ী যে অঙ্গাণুটা আছে সেই অঙ্গাণুটার গঠন বর্ণনা করো। সো সেই ক্ষেত্রে মাইটোকন্ড্রিয়ার এই চিত্রটা এঁকে তোমাকে গঠনটা বর্ণনা করতে হবে। এটা ভাইয়া কিন্তু এই প্লেলিস্টের যে ক্লাস আছে সেই ক্লাসে কিন্তু বুঝাইছি, ঠিক আছে? এই সেকেন্ড যে ক্লাসটা আছে, সেকেন্ড ক্লাসটাতে কিন্তু বুঝাইছি আমি, সেকেন্ড ক্লাসটাতে কিন্তু আমি এটা বুঝাইছি। সো ফ্রিতেই হচ্ছে কভার করতে পারো, ফ্রিতে কিন্তু মানে অনেক ইম্পর্টেন্ট টপিকই হচ্ছে আমি কিন্তু ফ্রিতেই পড়ায় রাখছি। সো এই ক্লাসগুলো দেখলে ইনশাল্লাহ আর কোথাও হচ্ছে প্রাইভেট পড়তে হবে না, ঠিক আছে? সো মাইটোকন্ড্রিয়ার গঠনটা ভালো করে শিখবা, চিত্রগুলা ভালো করে শিখবা, বিশেষ করে এই চিত্রটা, ঠিক আছে? এই চিত্রটা ভালো করে শিখবা, বাকি চিত্রগুলো না পারলেও হবে, এই চিত্রটা ভালো করে শিখবা, ঠিক আছে? আচ্ছা, এটা গেল। এরপর কোনটা ইম্পর্টেন্ট? এরপর হচ্ছে ক্লোরোপ্লাস্টের গঠনটা ইম্পর্টেন্ট। ক্লোরোপ্লাস্টের গঠনের ক্ষেত্রে কি বলবে? উদ্দীপকে বলবে যে খাদ্য তৈরির কারখানা, মানে উদ্ভিদের যে কোষ, সে কোষের মাঝে খাদ্য তৈরির কারখানা একটা আছে, সেই খাদ্য তৈরির কারখানার জন্য দায়ী যে অঙ্গাণুটা আছে সেটা হচ্ছে বা সেটার গঠন হচ্ছে বর্ণনা করো। সো খাদ্য তৈরি কারখানা কোনটা? খাদ্য তৈরি কারখানা হচ্ছে ক্লোরোপ্লাস্ট। সো সেই ক্ষেত্রে ক্লোরোপ্লাস্টের এই চিত্রটা এঁকে গঠনটা বর্ণনা করতে হবে। সো গঠনটা তোমাদের বইতে হচ্ছে খুব সুন্দর করে হচ্ছে দেওয়া নাই, ঠিক আছে? গঠনের যে বর্ণনা মানে প্রত্যেকটা পার্টের মাঝে আসলে কি কি আছে সেই বর্ণনাটা তোমাদের বইতে হচ্ছে ভালো করে দেওয়া নাই। তার তুলনায় তুমি যদি হচ্ছে আমার এই ক্লাসটা দেখো, ঠিক আছে? এই ক্লাসের মাঝে যে স্লাইডটা আছে সেই স্লাইডটা ডাউনলোড করবা, সেই স্লাইডটার মাঝে কিন্তু আমি সেই বর্ণনাটা একদম পয়েন্ট আকারে হচ্ছে দিয়ে রাখছি। সো তোমার জন্য একদম ইজি হবে ইনশাল্লাহ। এরপর যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে উদ্ভিদের সরল টিস্যুর গঠন। সরল টিস্যু মানে কি? সরল টিস্যু হচ্ছে 3টা, প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা। এই যে 3 রকমের যে মা আছে, ঠিক আছে? প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা, এদের মাঝে কোনটার মাঝে কি থাকে কি থাকে না বা এদের মাঝে পার্থক্যটা কি সেই জিনিসটা ভালো করে দেখার চেষ্টা করবা। প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা সবকিছুই হচ্ছে আমি কিন্তু এই উদ্ভিদ টিস্যুর ক্লাসে দেখা দিচ্ছি। সো এই ক্লাসটা দেখলেও কিন্তু হয়ে যাবে, ঠিক আছে? আমি ফ্রিতে অ্যাভেলেবল যেই ক্লাসগুলো আছে সেগুলো কিন্তু তোমাদেরকে দেখাই দিচ্ছি, যাতে আমি জানি যার অনেকেরই হচ্ছে পড়াশোনা ঠিক মতো গোছানো হয় না এখনো, তোমরা যাতে আরামসে হচ্ছে লাস্ট মোমেন্টে এই জিনিসগুলো পড়ে কভার করতে পারো, ঠিক আছে? স্কুলের পরীক্ষাতে একটা কোপ দাও,
ঠিক আছে, কোপটা দিলেই তো বুঝতে পারবা যে তোমার মাঝেও সেই সম্ভাবনা আছে। জাস্ট একটা রাইট ডিরেকশনের অভাবে তুমি হচ্ছে এতদিন বায়োলজি তোমার কাছে কঠিন লাগতেছিল, বাট ওই রাইট ডিরেকশন পাইলেই তুমি ইনশাল্লাহ বায়োলজিতে অনেক ভালো করতে পারবা। আচ্ছা, জটিল টিস্যুর গঠনটা তেমন একটা ইম্পর্টেন্ট না, গঠনটা কম ইম্পর্টেন্ট, গঠনটা খুব বেশি ইম্পর্টেন্ট না। জটিল টিস্যু থেকে যেটা আসে সেটা হচ্ছে জটিল টিস্যুর কাজ, অর্থাৎ জাইলেম এবং ফ্লোয়েমের কাজ। জাইলেমের কাজ হচ্ছে জল কিংবা পানি পরিবহন করা, ফ্লোয়েমের কাজ হচ্ছে ফুড কিংবা খাদ্য পরিবহন করা। সো ওই জিনিসগুলো হচ্ছে এখানে বর্ণনা করবা। আচ্ছা, এরপর হচ্ছে প্রাণীর তরল টিস্যু। তরল টিস্যুর মাঝে হচ্ছে দুই রকমের টিস্যু নিয়ে কথাবার্তা বলা হয়েছে, একটা হচ্ছে রক্ত আর একটা হচ্ছে লসিকা। সো এখানে রক্ত বা লসিকার গঠন বর্ণনা করো এই টাইপের প্রশ্ন সাধারণত আসবে না, বরঞ্চ যেটা আসবে সেটা হচ্ছে বিভিন্ন যে রক্তকণিকাগুলো আছে, লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, এগুলোর কোনটার কি কাজ, ঠিক আছে, কোনটার কি কাজ সেটা আসতে পারে। আমরা জানি লোহিত রক্তকণিকা সেটা হচ্ছে গ্যাসীয় আদান প্রদান করে, অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড সেটা পরিবহন করে। শ্বেত রক্তকণিকা সেটা আমাদের দেহের প্রতিরক্ষা সৈনিক হিসেবে কাজ করে, জীবাণুকে সে মেরে ফেলে। এবং অনুচক্রিকা যেটা আছে সেটা হচ্ছে রক্ত তঞ্চন বা রক্ত জমাট বাঁধাইতে সাহায্য করে। কোথাও যদি কেটে যায় তাহলে সেই জায়গাতে হচ্ছে রক্ত জমাট বাঁধাইতে হচ্ছে অনুচক্রিকা সাহায্য করে। সো কোনটার কি কাজ সেটা ভালো করে দেখবা, দ্যাটস ইট। আচ্ছা, এখানে দেখো তিন রকমের পেশি আছে, তিন রকমের পেশি আছে, একটা হচ্ছে ঐচ্ছিক পেশি, আরেকটা হচ্ছে অনৈচ্ছিক পেশি, এবং 3 নাম্বার হচ্ছে হৃদ পেশি। এই 3 রকমের যে পেশি আছে সেই পেশির মাঝে তুলনাটা আসতে পারে, এই পেশির মাঝে কি আসতে পারে, তুলনাটা আসতে পারে। সো পেশি টিস্যু থেকে এদের 3 রকমের যে পেশির যে পার্থক্য আছে বা তুলনা আছে, ঠিক আছে, কোনটার মাঝে কি থাকে না থাকে সেই জিনিসটা একটু দেখার চেষ্টা করবা। আর স্নায়ু টিস্যু থেকে নিউরনের গঠনটা একটু দেখতে পারো, স্নায়ু টিস্যু থেকে নিউরনের গঠনটা দেখতে পারো। নিউরনের গঠন এই 2nd নাম্বার অধ্যায় থেকেও আসতে পারে, অথবা 10 নাম্বার যে অধ্যায় সমন্বয় যে অধ্যায়, সমন্বয় অধ্যায় থেকেও কিন্তু নিউরনের গঠনটা আসতে পারে। সো নিউরনের গঠনের মাঝে ওই এক্সন, ডেনড্রাইট, ঠিক আছে, এই চিত্রটা অবশ্যই শিখতে হবে। এক্সন, তারপর হচ্ছে ডেনড্রাইট, তারপর হচ্ছে সেল বডি বা কোষদেহ, এই জিনিসগুলো সহ হচ্ছে এই গঠনটা শেখার চেষ্টা করবা। দ্যাটস ইট, আমাদের কিন্তু 2nd চ্যাপ্টারও ডান। 5ম নাম্বার যে চ্যাপ্টার বা 5 নাম্বার যে চ্যাপ্টারটা তোমাদের পড়া উচিত সেটা হচ্ছে কোষ বিভাজন। কোষ বিভাজন অধ্যায়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে, যদিও পিচ্ছি একটা অধ্যায়, বাট এটা হচ্ছে জীবকোষ এবং টিস্যুর সাথে মিলিয়ে হচ্ছে আসতে পারে। এবং এই ক্ষেত্রে এই উদ্দীপকটাই কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে দিয়ে দেওয়া হয়, ঠিক আছে। ধরো একটা কোষ আছে 2n, সেই 2n থেকে সে 2টা কোষের সৃষ্টি করতেছে 2n 2n, ঠিক আছে, 2টা কোষের সৃষ্টি করতেছে 2n। আরেকটা কোষ আছে 2n, সে একটা কোষ থেকে 4টা কোষের সৃষ্টি করছে। কয়টা কোষ? 4টা কোষের সৃষ্টি করছে, ঠিক আছে। সো প্রত্যেকটা কোষই হচ্ছে n, কিংবা ক্রোমোজোম সংখ্যাটা হচ্ছে অর্ধেক হয়ে গেছে, 2n থেকে n হয়ে গেছে, 2n থেকে n হয়ে গেছে, 2n থেকে n হয়ে গেছে। সো একটা কোষ বিভাজন যেখানে কিনা ক্রোমোজোম সংখ্যাটা সমান থাকতেছে সেটাকে বলা হয় মাইটোসিস। সেটাকে কি বলা হয়? মাইটোসিস। এবং যে কোষ বিভাজনের ক্ষেত্রে ক্রোমোজোম সংখ্যাটা হচ্ছে হ্রাস পেয়ে গেছে বা অর্ধেক হয়ে গেছে সেটাকে বলা হয় মিওসিস। সো এই উদ্দীপকটা কিন্তু দিয়ে দিবে, এই উদ্দীপকটা কিন্তু দিয়ে দিবে, দিয়ে তোমাকে কি বলতে পারে যে এই যে প্রথম যে কোষ বিভাজন সেই কোষ বিভাজনটাকে কেন সমীকরণিক কোষ বিভাজন বলা হয়, বা দ্বিতীয় যে কোষ বিভাজন মায়োসিস সেই মায়োসিসকে কেন হ্রাসমূলক বিভাজন বলা হয়, ঠিক আছে, এটা কিন্তু আসতে পারে। এবং 2 নাম্বার যেটা আসতে পারে সেটা হচ্ছে মাইটোসিসের যে ধাপগুলো আছে। আমরা জানি প্রথম যে কোষ বিভাজন, ঠিক আছে, প্রথম যে কোষ বিভাজন সে মাইটোসিসের হচ্ছে 5টা ধাপ আছে। কয়টা ধাপ? 5টার মতো ধাপ আছে, প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। এর ভিতরে লাস্টের যে 3টা ধাপ, শেষের যে 3টা ধাপ সেগুলো বেশি গুরুত্বপূর্ণ। 5টা ধাপই আসতে পারে, বাট শেষের যে 3টা ধাপ সেগুলো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। এখন এখানে তোমাদের সবার একটা প্রশ্ন থাকে, সেটা হচ্ছে ভাইয়া এখানে তো আমরা দেখতেছি যে অনেকগুলো হচ্ছে চিত্র আছে, ঠিক আছে, অনেকগুলো হচ্ছে কোষ বিভাজনের মাঝে কি আছে? চিত্র আছে। সো কোন চিত্রগুলো আঁকতে হবে পরীক্ষাতে আসলে কোন চিত্রগুলো আঁকতে হবে? আচ্ছা, সেই জিনিসটা বলে দিচ্ছি। সো এখানে আমরা দেখবো যে উদ্ভিদ কোষেরও তোমার হচ্ছে চিত্র আছে, প্রাণী কোষেরও হচ্ছে চিত্র আছে। সো তোমাকে যদি হচ্ছে একদম স্পেসিফিকভাবে বলে দেই যে ধরো কথার কথা এই যে 2n থেকে 2টা কোষের সৃষ্টি হচ্ছে, অর্থাৎ মানে মাইটোসিসকে বোঝানো হয়েছে আর কি, এটাও ধরো উদ্দীপককে এটা দিয়ে দিছে, অর্থাৎ মাইটোসিস। সো সেই যে কোষ বিভাজন, সেই কোষ বিভাজনের 3য় নাম্বার ধাপটার বর্ণনা করো। 3য় নাম্বার ধাপ কোনটা? 3য় নাম্বার ধাপ হচ্ছে মেটাফেজ। 3য় নাম্বার ধাপ কোনটা? মেটাফেজ। সো 3য় নাম্বার ধাপটা বর্ণনা করো মানে কি? মেটাফেজের বর্ণনা চাচ্ছে, একটা মাত্র ধাপের বর্ণনা যাচ্ছে, সবগুলো ধাপের বর্ণনা না, 5টা ধাপের সবগুলো ধাপের বর্ণনা না, জাস্ট একটা ধাপের বর্ণনা যাচ্ছে। সো সেই ক্ষেত্রে বুঝতে পারতেছো মেটাফেজে অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়েছে উদ্দীপকে। সো বা প্রশ্নের মাঝে হচ্ছে মেটাফেজের গুরুত্ব বেশি দেওয়া হয়েছে, একটা ধাপে বর্ণনা করতে হবে। সো এরকম ভাবে একটা ধাপের বর্ণনা আসলে তুমি চেষ্টা করবা 2টা চিত্রই আঁকতে, ঠিক আছে। উদ্ভিদ যে কোষ আছে উদ্ভিদ কোষের চিত্র আঁকতে, প্রাণী কোষের চিত্র আঁকতে, ঠিক আছে, 2টা কোষের চিত্রই আঁকতে চেষ্টা করবা। অন দ্য আদার হ্যান্ড তোমাকে যদি বলে যে এই যে 2n, সেই 2n থেকে যে 2n হইতেছে মানে মাইটোসিস যে কোষ বিভাজন আছে সেই মাইটোসিস কোষ বিভাজনের সকল ধাপ বর্ণনা করো। মাইটোসিস কোষ বিভাজনের 5টা ধাপে বর্ণনা করো। সো সেই ক্ষেত্রে কিন্তু তোমাকে প্রোফেজের বর্ণনা দিতে হবে, প্রোমেটাফেজের বর্ণনা দিতে হবে,
মেটাফেজের বর্ণনা দিতে হবে, অ্যানাফেজ, টেলোফেজ, 5টা ধাপে কিন্তু বর্ণনা দিতে হবে। সো 5টা ধাপের বর্ণনা যদি দিতে হয় তাহলে প্রত্যেকটা চিত্র যদি তুমি আঁকতে যাও তাহলে কিন্তু শেষ করতে পারবে না। সো সেক্ষেত্রে আমার মতে তোমার হচ্ছে জাস্ট এই উদ্ভিদ কোষের যে চিত্র আছে সেই চিত্রগুলো দেওয়া উচিত, সেই চিত্রগুলো আঁকতে পারলে কিন্তু ইনশাল্লাহ হয়ে যাবে। সো স্পেসিফিকভাবে কোনো একটা ধাপ বলে দিলে সেই ধাপের 2টা চিত্র আঁকার চেষ্টা করবা। আর যদি বলে যে হচ্ছে 5টা ধাপে বর্ণনা করো অথবা 2-3টা ধাপের বর্ণনা আসছে, সো সেই ক্ষেত্রে উদ্ভিদ কোষের যে চিত্র আছে উদ্ভিদ কোষের চিত্রগুলো অবশ্যই হচ্ছে আঁকার চেষ্টা করবা। এগুলো বেশি ইম্পর্টেন্ট, এগুলো আঁকাটা বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। এবং এখানে যে বর্ণনা আছে, এখানে যে বর্ণনা আছে কোন ধাপে আসলে কি ঘটনা হয়, ঠিক আছে। এই যে দেখো অ্যানাফেজ ধাপে কি হয়, অ্যানাফেজ ধাপে ক্রোমোজোমগুলো VLJI বিভিন্ন আকৃতি ধারণ করে। সো বিভিন্ন যে বর্ণনা আছে সেই বর্ণনাগুলো চেষ্টা করবা এরকমভাবে গদবাঁধাভাবে না লিখে 1, 2, 3 এরকম পয়েন্ট আকারে শিখতে, এরকম পয়েন্ট আকারে শিখতে। পয়েন্ট আকারে ভাইয়া কেমনে শিখবো? পয়েন্ট আকারে ফ্রিতে শেখার জন্য চলে যেতে পারো আমাদের এই প্লেলিস্টে গেলে দেখো আমাদের কিন্তু এখানে এই কোষ বিভাজনের উপর 1 ঘন্টার একটা ক্লাস আছে। এই ক্লাসে কিন্তু আমি চেষ্টা করছি এই ধাপগুলোকে একদম পয়েন্ট আকারে তোমাকে শেখাইতে, যেন কোনো সমস্যা না হয়, এবং চিত্র আঁকাও কিন্তু শেখাইছি। সো গেল আমাদের 3য় নাম্বার অধ্যায়। এরপর মাইটোসিস মায়োসিসের গুরুত্ব আসতে পারে, এগুলো হচ্ছে সমাজবিজ্ঞানের পড়াশোনা, একটা রিডিং দিবা, দ্যাটস ইট। আচ্ছা, এটা গেল। এরপর আসো জীবনী শক্তি, যে অধ্যায়টা নিয়ে সবাই হচ্ছে মানে একটু টেনশনে থাকো। আসলে বায়োলজির অনেকগুলো অধ্যায় আছে যে অধ্যায়গুলো নিয়ে অনেকে টেনশনে থাকো, বাট জীবনী শক্তি কিন্তু অন্যতম গুরুত্বপূর্ণ এবং সহজ একটা অধ্যায়। যদি তুমি বুঝতে পারো, যদি তুমি বেসিকটা বুঝতে পারো তাহলে কিন্তু অন্যতম সহজ একটা অধ্যায়। প্রথমে এখান থেকে যেটা সৃজনশীলের খ কিংবা শর্ট কোশ্চেন আসতে পারে সেটা হচ্ছে এটিপিকে কেন জৈব মুদ্রা বা রিচার্জেবল ব্যাটারি বলা হয়। সো এটিপির এই যে বর্ণনাটা আছে সেই বর্ণনাটা কিন্তু বইতে সুন্দরভাবেই আছে। বইতে কিন্তু প্রথমে একদম এই জীবনী শক্তি অধ্যায়ের শুরুতে কিন্তু এই বর্ণনাটা আছে যে এটিপিকে কেন জৈব মুদ্রা বা শক্তি মুদ্রা বলা হয়। কারণ জৈব মুদ্রা বা রিচার্জেবল কয়েনের কাজ কি? কয়েনের কাজ হচ্ছে আমরা যখন হচ্ছে ধরো কোনো একটা পরিশ্রম করি, পরিশ্রম করলে আমরা হচ্ছে টাকা পয়সা আর্ন করি, আবার কোনো একটা কিছু খরচ করতে চাইলে আমরা কিন্তু টাকা পয়সা দিয়েই খরচ করে ফেলি, অর্থাৎ ইচ্ছা করলে আমরা কিন্তু এটা আদান প্রদান করতে পারি, একটা বিনিময়ের মাধ্যম হিসেবে ব্যবহার করতে পারি। ঠিক তেমনি এটিপি যে জিনিসটা আছে, এটিপি জিনিসটা কিন্তু ইচ্ছা করলে এর ভিতরে শক্তি জমায় রাখতে পারে অথবা এর থেকে শক্তি হচ্ছে বের করে দিয়ে কোনো একটা বিক্রিয়া ঘটাইতে পারে। সো সে কিন্তু অনেকটা হচ্ছে কয়েনের মতো কাজ করতেছে অথবা অনেকটা ব্যাটারির মতো কাজ করতেছে। ব্যাটারি যেরকম হচ্ছে কারেন্ট জমায় রাখতে পারে, আবার দরকার পড়লে হচ্ছে কারেন্ট সে দিয়ে কোনো একটা জিনিস চালাতে পারে, ঠিক তেমনি এটিপি কিন্তু ফসফোরাইলেশন ডিফসফোরাইলেশন প্রক্রিয়ার মাধ্যমে চাইলেই হচ্ছে কোনো একটা বিক্রিয়া ঘটাইতে পারে বা বিক্রিয়া শক্তি দিতে পারে, আবার বিক্রিয়া থেকে শক্তি নিয়ে সে নিজের মাঝে আবদ্ধ করে রাখতে পারে। এই জন্য এটাকে বলা হয় হচ্ছে রিচার্জেবল কয়েন কিংবা তোমার হচ্ছে জৈব মুদ্রা বা রিচার্জেবল ব্যাটারি, ঠিক আছে। অনেক কিছুতেই আসলে ডাকা হয়, এটা আসতে পারে সৃজনশীলের খতে। এরপর সেকেন্ড যে জিনিসটা আসতে পারে সেটা হচ্ছে সালোক সংশ্লেষণের যে আলোক নির্ভর পর্যায় অথবা আলোক নিরপেক্ষ পর্যায়, যে কোনোটাই আসতে পারে। আলোক নির্ভর পর্যায়ে আমরা দেখব যে ফটোফসফোরাইলেশন হয়। আলোক নির্ভর পর্যায়ে কি হয় এই বিক্রিয়াটা অবশ্যই শেখার চেষ্টা করবা। সালোক সংশ্লেষণের এই বিক্রিয়াটা কিন্তু অবশ্যই শিখতে হবে, ঠিক আছে। এরকম সমতাকরণ ভাবেই হচ্ছে শিখবা, কারণ অনেক স্কুলের স্যাররা কিন্তু সমতাকরণ ভাবে মানে সমতা করে হচ্ছে তুমি যদি লিখো তাহলে সেই জিনিসটা পছন্দ করেন। সো এই বিক্রিয়াটা হচ্ছে সমতা সহকারে শেখার চেষ্টা করবা। আর এখানে দেখো এখানে হচ্ছে আলোক নির্ভর পর্যায়ে, যেটা আলোক নির্ভর পর্যায়ে কি হয়, এই ফটোলাইসিস হয় এবং ফটোফসফোরাইলেশন হয়। সো এই জিনিসটা বর্ণনা আসতে পারে, অথবা আলোক নিরপেক্ষ পর্যায়টা একটু বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। এখান থেকে কিন্তু মানে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। আলোক নিরপেক্ষ পর্যায়ে 2টা চক্র হয়, মানে স্পেশালি তোমাদের লেভেলে হচ্ছে 2টা চক্র নিয়ে কথাবার্তা বলা হয়েছে। একটা হচ্ছে কেলভিন চক্র আর একটা হচ্ছে হ্যাচো স্ল্যাক চক্র। এই 2টা চক্রের মাধ্যমে হচ্ছে আলোক নিরপেক্ষ পর্যায়টা কিন্তু সম্পন্ন হয়। আর কিছু উদ্ভিদ আছে যেমন তোমার হচ্ছে মানে মরুভূমিতে যে উদ্ভিদগুলো পাওয়া যায় আর কি, সেগুলোতে আরেকটা চক্র চলে যেটাকে বলা হয় ক্যামচক্র। যেহেতু তোমাদের বইতে ডিটেলসে নাই আমি আর বলতেছি না। সো এই 2টা গতিপথ বা এই 2টা চক্র যেটা আছে, ঠিক আছে, কেলভিন চক্র, হ্যাচো স্ল্যাক চক্র, এগুলোর বর্ণনাটা ভালো করে শিখতে হবে। আর এরপর দেখো এই অধ্যায়ে হচ্ছে 2টা জিনিস নিয়ে আলোচনা করা হয়েছে, একটা হচ্ছে সালোক সংশ্লেষণ আর একটা হচ্ছে শ্বসন। সো সালোক সংশ্লেষণ থেকে কি আসবে সেটা বলে দিলাম ভাইয়া। শ্বসন থেকে কি পড়বা? শ্বসন থেকে হচ্ছে আসলে সবাদ শোষণ আছে, অবাধ শোষণ আছে। সো এর ভিতরে হচ্ছে শ্বসনের যে গ্লাইকোলাইসিস যে পার্টটা আছে, গ্লাইকোলাইসিস পার্টটা খুব ইম্পর্টেন্ট। গ্লাইকোলাইসিস পার্টটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। সো শ্বসন, সবাদ শোষণ, অবাধ শোষণ 2টা শোষণেরই কিন্তু প্রথম ধাপ কোনটা? প্রথম ধাপ হচ্ছে গ্লাইকোলাইসিস। ঠিক আছে। সো গ্লাইকোলাইসিস জিনিসটা হচ্ছে বর্ণনা যেটা আছে সেটা ভালো করে শেখার চেষ্টা করবা। এই ফ্লোচার্টটাও মাঝে মাঝে আসে, বাট স্কুলের পরীক্ষার জন্য খুব বেশি যে ইম্পর্টেন্ট ওরকম না। গ্লাইকোলাইসিসের যে বর্ণনা আছে এই পার্টটা মানে এই প্যারাটা হচ্ছে ভালো করে শিখবা, এটা থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। অথবা ধরো উদ্দীপকে হচ্ছে এই বিক্রিয়াটা দিয়ে দিবে, ঠিক আছে, শ্বসনের যে বিক্রিয়া সেই শ্বসনের বিক্রিয়া দিয়ে দিবে
শ্বসনের এই বিক্রিয়াটা দিয়ে দিবে, শ্বসনের এই বিক্রিয়াটা দিয়ে ধরো এখানে অক্সিজেন না লিখে বলবে এক্স, অক্সিজেন না লিখে কি বলবে এক্স বলবে। এখন তোমাকে বলবে যে এই এক্স এর অনুপস্থিতিতে এই বিক্রিয়াটা যখন ঘটে তখন সেই প্রক্রিয়াটা বর্ণনা করো। এক্স মানে কি, এক্স মানে হচ্ছে অক্সিজেন, অক্সিজেনের অনুপস্থিতিতে এই বিক্রিয়াটা যখন ঘটে তখন এটাকে বলা হয় অবাধ শ্বসন, তখন এটাকে কি বলা হয় অবাধ শ্বসন বলা হয়। সো অবাধ শ্বসনের বর্ণনা তোমার কাছে চাইছে, অবাধ শ্বসনের বর্ণনা চাইছে। অবাধ শ্বসনের বর্ণনা চাইলে জাস্ট এই যে দুইটা ধাপ, ঠিক আছে, প্রথমে হচ্ছে গ্লুকোজের অসম্পূর্ণ জারণ হয়, 2 নাম্বার হচ্ছে পাইরুভিক অ্যাসিডের বিজারণ হয়। এই দুইটা ধাপের যে বর্ণনা আছে সেটা শিখলে কিন্তু হয়ে যাবে। সো এগুলাই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, জীবনী শক্তি অধ্যায় থেকে মোস্ট ইম্পর্টেন্ট। জীবনী শক্তি অধ্যায়ের উপরও সালোক সংশ্লেষণের যে পার্টটা আছে ওই পার্টটা আমি ফ্রিতে পড়াইছি, শ্বসনের পার্টটা সাধারণত কোর্সে ভর্তি হলে পাওয়া যায়। সো সালোক সংশ্লেষণের এই ভিডিওটা দেখলে কিন্তু তোমার ইনশাল্লাহ কভার হয়ে যাবে, ইনশাল্লাহ কভার হয়ে যাবে, ঠিক আছে। গেল, এরপর আসো পঞ্চম নাম্বার যে অধ্যায়, পঞ্চম নাম্বার যে অধ্যায় অর্থাৎ খাদ্য পুষ্টি এবং পরিপাক। খাদ্য পুষ্টি পরিপাক থেকে কি ইম্পর্টেন্ট, সবচেয়ে বেশি যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বিএমআই বিএমআর। বিএমআই বিএমআর এর উপর কোনো কথা নাই, ঠিক আছে। বিএমআই বিএমআর এগুলো থেকে কি আসবে, ম্যাথ আসবে। সো এই প্রশ্নগুলো আনসার যদি করতে চাও, আর এমসিকিউতে আসলে তো আনসার করতেই হবে। সো ডেফিনেটলি বায়োলজি পরীক্ষাতে কিন্তু অবশ্যই চেষ্টা করবা ক্যালকুলেটর নিয়ে যেতে, ঠিক আছে। বায়োলজি পরীক্ষায় কিন্তু ক্যালকুলেটর লাগবে। বিএমআই বিএমআর নির্ণয়ের যে ম্যাথগুলো আছে সেগুলো হচ্ছে এই অধ্যায় থেকে অন্যতম গুরুত্বপূর্ণ টপিক। সো বিএমআই বিএমআর এটাও আমি কিন্তু ফ্রিতে পড়াইছি, বিএমআই বিএমআর কিন্তু আমি একদম ফ্রিতে পড়াইছি। সো এখান থেকে দেখতে পারো। আর বিভিন্ন পরিপাক গ্রন্থি অর্থাৎ যকৃৎ, অগ্নাশয়, ঠিক আছে, এগুলার কাজ, এগুলার গঠন, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। এবং বিভিন্ন খাবারের পরিপাক, ঠিক আছে। আমরা জানি যে কয়েক রকম খাবার হয়, শর্করা, আমিষ, স্নেহ। সো কোন খাবার কিভাবে পরিপাক হয়, শর্করা হচ্ছে মুখে পরিপাক হয়, পাকস্থলিতে তেমন একটা পরিপাক হয় না, সে ক্ষুদ্রান্তে গিয়ে হচ্ছে পরিপাক হয়। প্রোটিন জিনিসটা হচ্ছে উল্টা, প্রোটিন মুখে পরিপাক হয় না, প্রোটিন জিনিসটা পাকস্থলিতে পরিপাক হয়, এরপর ক্ষুদ্রান্তে পরিপাক হয়। স্নেহ জিনিসটার মুখেও পরিপাক হয় না, এরপর হচ্ছে পাকস্থলিতেও পরিপাক হয় না, সেটা ক্ষুদ্রান্তে গিয়ে হচ্ছে পরিপাক হয়। সো ক্ষুদ্রান্তে কিন্তু সব ধরনের খাবারের পরিপাক হয়, ঠিক আছে। এরকম বিভিন্ন যে খাবারের পরিপাক সেটা কোন এনজাইমের প্রভাবে হচ্ছে সেই জিনিসটা কিন্তু আসতে পারে। সো এগুলাই হচ্ছে এই অধ্যায় থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট। আদর্শ খাদ্য পিরামিড টুকটাক দেখতে পারো, তেমন একটা ইম্পর্টেন্ট না, ঠিক আছে। এবং বাকি যে অংশগুলো আছে সেগুলো হালকা পাতলা দেখতে পারো। সাধারণত হচ্ছে বিএমআই বিএমআর এবং বিভিন্ন খাবারের যে পরিপাক প্রক্রিয়া অথবা পরিপাক গ্রন্থি এগুলো থেকে কিন্তু সিকিউতে প্রশ্ন আসে। এরপর 8 নাম্বার যেই অধ্যায়টা আমি তোমাদেরকে পড়তে বলবো সেটা হচ্ছে জীবের পরিবেশ। জীবের পরিবেশ নিয়ে টেনশন করার কোনো কারণ নাই, জীবের পরিবেশ অনেকেই পড়তে চায় না, ঠিক আছে, লাস্ট মোমেন্টে গিয়ে হচ্ছে পড়ে। সেই কারণে লাস্ট মোমেন্টের কথা চিন্তা করে ভাই কিন্তু একদম ফ্রিতে পড়ায় রাখছি, একদম ফ্রিতে পড়ায় রাখছি, ঠিক আছে। এই অধ্যায়টা নিয়ে টেনশন করার কোনো কারণই নাই। এই দুইটা ভিডিও দেখলেই এই অধ্যায় ফুল কভার, ঠিক আছে, একদম প্যাকেট, ঠিক আছে। সো জীবের পরিবেশের উপর দেখবা যে হচ্ছে তোমার বিভিন্ন যে কথাবার্তা আছে, ঠিক আছে, খাদ্য শৃঙ্খল, খাদ্য জাল, খাদ্য শৃঙ্খল, খাদ্য জাল, এগুলো থেকে কিরকম ভাবে প্রশ্ন আসে, বাস্তুতন্ত্রের পুষ্টি এবং শক্তির প্রবাহ থেকে কিরকম প্রশ্ন আসে, সকল কিছুই কিন্তু আমি এই ক্লাসটাতে কভার করছি। আর লাস্টের দিকে দেখবা একটা টপিক আছে, সেটা হচ্ছে বিভিন্ন জীবের মাঝে যে মিথস্ক্রিয়া, মিথস্ক্রিয়া যেগুলো আছে, ঠিক আছে, স্পেশালি হচ্ছে তোমার ধরো মিউচুয়ালিজম জিনিসটা করে থাকে হচ্ছে রাইজোবিয়াম ব্যাকটেরিয়া। রাইজোবিয়াম ব্যাকটেরিয়ার এই উদাহরণটি হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। রাইজোবিয়াম ব্যাকটেরিয়ার যে মিউচুয়ালিজম, সেই মিউচুয়ালিজমটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। সো আর কিছু পড়ো বা না পড়ো, ঠিক আছে, বাকি সকল আন্তঃক্রিয়া পড়তে পারো, তুমি নাও পড়তে পারো, সমস্যা নাই। অ্যাটলিস্ট এই মিউচুয়ালিজমের যে অংশটা আছে সেই অংশটা পড়ো, ঠিক আছে। মিউচুয়ালিজমের যে অংশটা আছে, এই যে মিউচুয়ালিজমের যে অংশটা আছে পরীক্ষার হলে গিয়ে দেখবা যে এটা আসছে মিউচুয়ালিজম অর্থাৎ রাইজোবিয়াম ব্যাকটেরিয়া সে কি করে, সে শিম জাতীয় উদ্ভিদের এই যে মূল, সেই মূলের মাঝে এরকম গুটি আকারে বা নোডিউল আকারে হচ্ছে বাসা বাঁধে। বাসা বেঁধে হচ্ছে সে উদ্ভিদটাকে উপকার করে, আবার উদ্ভিদও তাকে উপকার করে, অর্থাৎ দুইজনই দুজনের থেকে হচ্ছে উপকৃত হয়। সো এই জিনিসটাকে বলা হয় মিউচুয়ালিজম। মিউচুয়ালিজমের ক্ষেত্রে দুইটা জীবী পরস্পর থেকে উপকৃত হয়। সো বিভিন্ন মিথস্ক্রিয়ার মাঝে অ্যাটলিস্ট রাইজোবিয়াম ব্যাকটেরিয়ার এই মিথস্ক্রিয়াটা ভালো করে দেখবা। আর বাকি যে অংশগুলো বললাম সেগুলো তো এই অধ্যায় মানে এই ভিডিওতে আছে, ঠিক আছে, এই ভিডিওতে তো আছে। সো টেনশন নেওয়ার কোনো কারণ নেই। এগুলোই হচ্ছে আমার টপ 8টা অধ্যায়, যে 8টা অধ্যায় তোমাদের পড়া উচিত, পড়লে ইনশাল্লাহ 4টা সিকিউ কমন পাবা। বাকি অধ্যায়গুলো যাদের আছে, ধরো এসএসসি 28 যারা, তাদের জন্য বলে দিচ্ছি যে তোমাদের তো প্রথম দিকের অধ্যায়গুলো আছে। সো প্রথম দিকের অধ্যায়গুলো থেকে কি পড়তে হবে, ঠিক আছে। আচ্ছা, অধ্যায় নাম্বার 6 যাদের, ঠিক আছে, 6 যাদের হচ্ছে সিলেবাসে আছে, তোমরা এই জিনিসটা পড়তে পারো, প্রস্বেদন একটি অতি প্রয়োজনীয় অমঙ্গল, ঠিক আছে। এটা হচ্ছে ক্ষতে আসতে পারে বা ঘতে আসতে পারে, বিজ্ঞানী কার্টিসের মতে প্রস্বেদন একটি অতি প্রয়োজনীয় অমঙ্গল, এটা ব্যাখ্যা করো। অথবা রক্ত এবং রক্তের কণিকা সমূহ, মানে সেকেন্ড চ্যাপ্টারের মতো এখানেও এই জিনিসটা আসতে পারে যে লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা, এগুলোর মাঝে আসলে কাজের ক্ষেত্রে কি পার্থক্য আছে। এবং রক্তের গ্রুপ জিনিসটা সাধারণত এমসিকিউতে বেশি আসে, এমসিকিউতে বেশি আসে, যে
কেউ যদি হচ্ছে এ পজিটিভ রক্তের হয় সে কাকে কাকে রক্ত দিতে পারবে, বা ও নেগেটিভ হইলে সে কার থেকে রক্ত নিতে পারবে। ঠিক আছে, সো সার্বজনীন দাতা, সার্বজনীন গ্রহীতা, এই অংশগুলা সৃজনশীলের খ এবং এমসিকিউর জন্য হচ্ছে ভালো করে দেখবা। আর হৃৎপিণ্ডের গঠন এবং রক্ত সঞ্চালন পদ্ধতি, এগুলোও কিন্তু গুরুত্বপূর্ণ। সো দেখো, এই প্রত্যেকটা টপিকের উপরই এতক্ষণ পর্যন্ত যা বললাম ভাই, প্রত্যেকটা টপিকের উপরই আমার কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে এই হচ্ছে ফ্রি ক্লাস আছে, যদিও ক্লাসগুলো একটু পুরানো হয়ে গেছে, মানে হোয়াইট বোর্ডের ক্লাস, স্মার্ট বোর্ডের ক্লাসগুলো হচ্ছে কোর্সে যারা ভর্তি হচ্ছে তারা পাচ্ছে। ঠিক আছে, সো এই ক্লাসগুলো দেখো কিন্তু তুমি হচ্ছে প্রিপারেশন নিয়ে নিতে পারবা, টেনশন না কোনো কারণ নাই, আমি একদম যত্ন করি হচ্ছে সবকিছু বুঝাইছি। সো আপাতত প্রি টেস্টের জন্য কিন্তু এগুলোর থেকে হচ্ছে তুমি ওই ক্লাসগুলো দেখো, ইনশাল্লাহ প্রিপারেশন নিয়ে নিতে পারবা। ঠিক আছে, আচ্ছা, প্রথম যে অধ্যায় জীবন পাঠ থেকে আসলে কি কি পড়তে হবে? জীবন পাঠ থেকে আসার মতো টপিক কি আছে? একটা বা দুইটা। এক নম্বরে যেটা কথা সেটা হচ্ছে বিভিন্ন যে রাজ্যগুলো আছে, মনেরা, প্রোটিস্টা, তারপর হচ্ছে ফানজাই, এই রাজ্যগুলোর বিভিন্ন বৈশিষ্ট্য এবং উদাহরণ, কে কার চেয়ে উন্নত, কার ক্ষেত্রে কি বৈশিষ্ট্য থাকে, এগুলাই সাধারণত কিন্তু মানে দিয়ে দেওয়া হয়, সিকিউতে এগুলাই আসে। ঠিক আছে, সো জীবের শ্রেণীবিন্যাসের মাঝে প্রথম দিকে দেখবা যে 5টা যে রাজ্য আছে, কোন রাজ্যের কি বৈশিষ্ট্য, ধরো মনের রাজ্যের কি বৈশিষ্ট্য, ঠিক আছে, এর ভিতরে কোন কোন জীব থাকে, এগুলো ভালো করে দেখবা। এবং মনেরা থেকে কিভাবে হচ্ছে এই প্রোটিস্টা উন্নত, আবার প্রোটিস্টা থেকে কিভাবে হচ্ছে ফানজাই থেকে আবার কিভাবে হচ্ছে প্লান্টি উন্নত। এই যে তুলনাগুলো আছে, সেই তুলনাগুলো ভালো করে শিখতে হবে। তোমরা যদি চাও এই তুলনাগুলোর উপর ভাই একটা ডেডিকেটেড ক্লাস বানাই, তাহলে ডেফিনেটলি এই ভিডিওর নিচে কমেন্ট করো যে ভাই জীবন পাঠের উপর হচ্ছে ক্লাস বানান, আমি তাহলে হচ্ছে সেই ক্লাসটা হচ্ছে তোমাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করবো 2-1 দিনের মাঝে ইনশাল্লাহ। ঠিক আছে, এগুলো আসবে। এবং দ্বিপদ নামকরণের নীতিমালা বা পদ্ধতি, কয়েকটা নীতিমালা আছে, এগুলো হালকা পাতলা একটু দেখার চেষ্টা করো, তাহলে কিন্তু এখান থেকে ইনশাল্লাহ তুমি কমন পেয়ে যাবা। সপ্তম অধ্যায় যাদের আছে, সপ্তম অধ্যায় থেকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে শ্বসনতন্ত্রের যে রোগগুলো আছে, অর্থাৎ অ্যাজমা, হাঁপানি, এরপর হচ্ছে যক্ষা, এগুলো হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। এগুলার কারণ, লক্ষণ, প্রতিকার, চিকিৎসা, প্রতিরোধ, এই জিনিসগুলোই হচ্ছে দেখতে হবে। ঠিক আছে, কারণ, লক্ষণ, প্রতিকার, এগুলা দেখলে কিন্তু এখান থেকে ইনশাল্লাহ তুমি পেরে যাবা। আর ফুসফুস অ্যালভিওলাসের গঠন, এটা তুলনামূলক কম ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা মোটামুটি দেখতেও পারো, নাও দেখতে পারো, সমস্যা নেই, বাট অ্যাটলিস্ট এই অধ্যায় থেকে যদি হচ্ছে তুমি টার্গেট করো, তাহলে শ্বসনতন্ত্রের যে বিভিন্ন রোগগুলো আছে, অ্যাজমা, হাঁপানি, প্রত্যেকটার কারণ, লক্ষণ, প্রতিকার ভালো করে দেখতে হবে। ঠিক আছে, এরপর হচ্ছে অধ্যায় নাম্বার 9 হচ্ছে দৃঢ়তা প্রদান এবং চলন। এই অধ্যায়টা থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে সাইনোভিয়াল অস্থিসন্ধি, অস্থি এবং তরুণাস্থির মাঝে কি পার্থক্য আছে সেই জিনিসটা, এবং টেন্ডন লিগামেন্টের মাঝে পার্থক্য আছে একটা, সেই পার্থক্যটা দেখবা। এবং অস্থির বিভিন্ন রোগের মাঝে অস্টিওপোরোসিস আছে, তারপর হচ্ছে আর্থ্রাইটিস আছে, কোনটার ক্ষেত্রে কারণ, লক্ষণ, প্রতিকার কি সেটা দেখবা। অধ্যায় নম্বর 9টা আসলে তুলনামূলক কম গুরুত্বপূর্ণ, 7 নাম্বারটাও কম গুরুত্বপূর্ণ, যে কারণে আমি কিন্তু আমার ফেভারিট চ্যাপ্টারের মাঝে এগুলো রাখি নাই। স্টিল যাদের হচ্ছে সিলেবাসে আছে বা যারা টার্গেট করবা, তারা অ্যাটলিস্ট হচ্ছে এগুলো ভালো করে দেখার চেষ্টা করবো। অধ্যায় নাম্বার 10 অনেকেই অনেক গুরুত্ব দিয়ে পড়ে, বাট এই অধ্যায় থেকে মেইনলি যেখান থেকে প্রশ্ন আসে, অনেকে হচ্ছে সেই জায়গাটাই টার্গেট করে না। ঠিক আছে, অন্য জায়গায় হচ্ছে টার্গেট করে একদম উড়াধুরাভাবে পড়ে, বাট যেখান থেকে প্রশ্ন আসে সেটা টার্গেট করে না। ঠিক আছে, সেটা কি আমি বলে দিচ্ছি। 1 নম্বর যেটা গুরুত্বপূর্ণ, সেটা তো অলরেডি বললাম, যে নিউরনের গঠন, এটা ভালো করে হচ্ছে চিত্র সহকারে হচ্ছে শেখার চেষ্টা করবা। নিউরনের গঠনের উপর আমার অলরেডি একটা ক্লাসও আছে। ঠিক আছে, সো এই জিনিসটা ফ্রিতেই তুমি দেখতে পারবা, সমস্যা নাই। নিউরনের গঠনের উপর আমার কিন্তু ফ্রি ক্লাসে আছে, সো ইচ্ছা করলে হচ্ছে এই ক্লাসটা দেখলেও ইনশাল্লাহ হয়ে যাবে। একদম গঠনের চিত্র সহকারে সুন্দরভাবেই হচ্ছে আমি পড়াইছি ওই ক্লাসে, সো এই গঠনটা ভালো করে দেখবা। আচ্ছা, নিউরনের গঠনের পর অনেকেই মস্তিষ্কের গঠন নিয়ে হচ্ছে মানে পাগল বানায় ফেলে, যে ভাইয়া মস্তিষ্কের গঠন কি পড়তে হবে? মস্তিষ্কের গঠন পড়তে হবে, ঠিক আছে, বাট মস্তিষ্কের গঠন থেকে কিন্তু তুলনামূলক কম প্রশ্ন আসে। প্রশ্ন কোথা থেকে আসে? প্রশ্ন আসে হচ্ছে হরমোনের অংশটা থেকে। হরমোনের অংশটা খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে হরমোনজনিত যেই রোগগুলো আছে, রোগের মাঝে 1 নাম্বার যে রোগ যেটা নিয়ে কথাবার্তা বলা হয়েছে, ঠিক আছে, সেটা কি? সেটা হচ্ছে আমাদের ডায়াবেটিস। এই যে ডায়াবেটিসের কারণ, লক্ষণ, প্রতিকার ভালো করে দেখবা। এটা থেকে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, মানে মোস্ট প্রশ্ন আসে, সবচেয়ে বেশি প্রশ্ন আসে হচ্ছে ডায়াবেটিসের কারণ, লক্ষণ, প্রতিকার থেকে। বাট এই অংশটা অনেকেই হচ্ছে গুরুত্ব দেয় না। অনেকে হচ্ছে নিউরনের গঠন বা মস্তিষ্কের গঠন, ঠিক আছে, বা অন্যান্য যে পার্ট, কিভাবে স্নায়বিক উদ্দীপনা হচ্ছে এক জায়গা থেকে অন্য জায়গায় যায়, প্রতিবর্তী ক্রিয়া, ওগুলা পড়ে। ওগুলা থেকে প্রশ্ন আসার চান্স কম। ম্যাক্সিমাম টাইমে যেটা থেকে প্রশ্ন আসে সেটা হচ্ছে ডায়াবেটিস। সেটা কি? সেটা হচ্ছে ডায়াবেটিসের কারণ, লক্ষণ, প্রতিকার ভালো করে দেখবা, এটা ভালো করে দেখবা। ঠিক আছে, সো 10 নম্বর অধ্যায় গেল। এরপর আসে 14 নম্বর অধ্যায়। 14 নম্বর অধ্যায় হচ্ছে সবচেয়ে পিচ্ছি, সবচেয়ে বাচ্চা অধ্যায়। ঠিক আছে, অনেক বাচ্চা একটা অধ্যায়। এই অধ্যায়ের মাঝে টপিক আছে 2টা। কয়টা টপিক?
দুইটা টপিক, টিস্যু কালচার এবং হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। টিস্যু কালচার জিনিসটা হচ্ছে কোর্সে ভর্তি হলে পাবা, আর জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের উপর আমার একটা ফ্রি ক্লাস আছে। ম্যাক্সিমাম ফ্রি ক্লাসই হচ্ছে আমি কিন্তু হোয়াইট বোর্ডে নিয়েছি। মানে কোর্সে ভর্তি হলে সুবিধা যেটা সেটা হচ্ছে স্মার্ট বোর্ডে নতুন করে 3D অ্যানিমেশন সহকারে একদম দারুণভাবে আরও নতুন কিছু ক্লাস পাবা তুমি, ঠিক আছে। স্মার্ট বোর্ডে আমি একদম প্রথম থেকে আবার সব কিছু পড়াচ্ছি। বাট এখানে যে ফ্রি ক্লাসগুলো দেখতেছো ম্যাক্সিমাম ক্লাসই হচ্ছে হোয়াইট বোর্ডে নেওয়া। হোয়াইট বোর্ডের ক্লাসগুলো দেখে আপাতত যাতে হচ্ছে তুমি প্রিপারেশনটা আগাইতে পারো, ফ্রিতে যাতে প্রিপারেশন আগাইতে পারো, যারা চাচ্ছ যে টাকা খরচ করে কোর্সে ভর্তি হবো না তারাও যাতে ফ্রিতে আমার কাছে পড়তে পারো, সেজন্য ভাইয়া কিন্তু এগুলো দিয়ে রাখছি, ঠিক আছে। সো জীব প্রযুক্তি থেকে আমি জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের যে পার্টটা আছে সেটার উপর কিন্তু এই ক্লাসটা দিছি। প্রত্যেকটা ক্লাসই আল্লাহর মধ্যে অনেক অনেক ভিউ হচ্ছে, অনেক অনেক মানুষ পছন্দ করতেছে, অনেক বেশি মানুষ দোয়া করতেছে, ঠিক আছে। পড়াশোনার ক্ষেত্রে তোমাকে যদি আমি হেল্প করি ডেফিনেটলি তোমার আমার প্রতি হচ্ছে দোয়া আসবে, সেই দোয়াটাও হচ্ছে আমি চাই, সে কারণে কিন্তু ফ্রিতে এত কন্টেন্ট দিয়ে রাখা অলরেডি, ঠিক আছে। স্টিল যারা চাচ্ছ যে আপডেটেড কন্টেন্ট পাইতে এবং স্মার্ট বোর্ডে প্রত্যেকটা অধ্যায়, বায়োলজির প্রত্যেকটা অধ্যায় আমার কাছে পড়তে চাচ্ছ যারা, এবং একদম শুরু থেকে শেষ পর্যন্ত মানে একদম এসএসসি বায়োলজি পরীক্ষাটা পর্যন্ত, বায়োলজি পরীক্ষা যেদিন দিবা এসএসসি পরীক্ষা পর্যন্ত টানা যদি হচ্ছে আমার সাথে কানেক্টেড থাকতে চাও, আমার সাথে মানে বায়োলজির প্রিপারেশনটা কভার করতে চাও, সো সেই ক্ষেত্রে তুমি হচ্ছে আমাদের এসএসসি বায়োলজির কোর্সে ভর্তি হতে পারো। 27 ব্যাচের জন্য আমাদের কোর্স আছে, 28 ব্যাচের জন্য কোর্স আছে। প্রত্যেকটা কোর্সেরই ফি হচ্ছে 1750 টাকা, 1750 টাকা, মাত্র 1750 টাকায় তুমি বায়োলজির ফুল বইয়ের A to Z প্রত্যেকটা টপিক ধরে ধরে হচ্ছে আমি ক্লাস নিব, এবং স্মার্ট বোর্ডে আমি নতুন করে আবার পড়াবো। এই হোয়াইট বোর্ডের ক্লাসগুলো তো তুমি পাবাই, পাশাপাশি স্মার্ট বোর্ডে নতুন করে আমি আবার পড়াচ্ছি সব কিছু। সো প্রত্যেকটা অধ্যায়ের প্রত্যেকটা টপিকের যদি ক্লাস পাইতে চাও এবং আমার সাথে শুরু থেকে হচ্ছে ধরো প্রত্যেকটা অধ্যায়ের উপর দাগানো বই পেতে চাও, তারপর হচ্ছে পরীক্ষা দিতে চাও, ঠিক আছে, শুরু থেকে শেষ পর্যন্ত একদম গাইডেড একটা সাপোর্ট দিতে চাও যে কোন ক্ষেত্রে হচ্ছে কি পড়তে হবে, ভালো করে হচ্ছে কোন চিত্রটা কীভাবে আঁকতে হবে, প্রত্যেকটা জিনিস যদি হচ্ছে জানতে চাও, সো সেই ক্ষেত্রে হচ্ছে আমি তোমাদেরকে হাইলি রিকমেন্ড করবো আমাদের এসএসসি 27 অথবা 28 ব্যাচ, যার ক্ষেত্রে যেটা অ্যাপ্লিকেবল সে ওই ব্যাচে ভর্তি হয়ে যাও। সো ভাইয়া কোর্সগুলোতে কীভাবে ভর্তি হবো, ভর্তি হওয়ার প্রসেস একদমই সিম্পল। এই ভিডিওর ফার্স্ট কমেন্টে আমি কোর্সগুলোর ডিটেলস দিয়ে রাখছি, সো সেখান থেকে হচ্ছে ভর্তি হতে পারো, অথবা যে কোনো ব্রাউজার থেকে গুগলে চলে যাবা, গুগলে গিয়ে সার্চ করবা বায়োলজি আড্ডা লিখে, গুগলে সার্চ করবা বায়োলজি আড্ডা লিখে আমাদের ওয়েবসাইট চলে আসবে। সো আমাদের ওয়েবসাইটের ভিতরে ঢুকবা, ওয়েবসাইটের ভিতরে ঢুকলেই দেখবা যে হচ্ছে এসএসসি 27 এবং 28 ব্যাচের জন্য কিন্তু আমাদের কোর্স চলমান আছে, ঠিক আছে। এসএসসি 27-এর জন্য আলাদা কোর্স, 28-এর জন্য আলাদা কোর্স, যেই ব্যাচের ওই ব্যাচেই হচ্ছে ভর্তি হওয়ার চেষ্টা করো, সমস্যা নাই। এসএসসি 27-এর জন্য তুমি যদি ভর্তি হতে চাও তাহলে এসএসসি 27-এর এই ড্যাশবোর্ডে ক্লিক করবা, ঠিক আছে, এখানে গেলেই কিন্তু এসএসসি 27-এর কোর্সগুলো আছে। অথবা এসএসসি 28-এর জন্য কিনতে চাইলে, ঠিক আছে, এখানে এসএসসি 28-এর আমি একটা সেকশন অ্যাড করে দিব, ওইটাতে ক্লিক করলেও হবে, অথবা ক্লাস 9, 10 এখন যে সেকশনটা আছে এটাতে ক্লিক করলেও হবে। এটাতে ক্লিক করলেও দেখো এসএসসি 28-এর কোর্স কিন্তু আছে। সো কোর্সগুলোর ভিতরে ঢুকে হচ্ছে জাস্ট কোর্সটি কিনুনে ক্লিক করবা, কোর্সটি কিনুনে ক্লিক করার পর এখানে তোমাকে হচ্ছে লগ ইন করতে হবে, লগ ইন করার পর বিকাশ দিয়ে বা নগদ দিয়ে আরামসে তুমি কিন্তু পেমেন্ট করতে পারবা। কীভাবে বিকাশ বা নগদ দিয়ে পেমেন্ট করতে হয় সেই জিনিসটা নিয়েও যাদের কনফিউশন আছে তারা হচ্ছে এই ভিডিওর ফার্স্ট কমেন্ট চেক করো, সেখানে কিন্তু ভাই একটা ভিডিও দিয়ে দেখাই দিচ্ছি যে কীভাবে হচ্ছে ওয়েবসাইটে ভর্তি হবা। মাত্র 1750 টাকায় ফুল বায়োলজি বইয়ের A to Z যা কিছু আছে সব কিছু ভাই কিন্তু এই কোর্সগুলোতে একদম সহজ করে ডিটেলসে পড়াচ্ছি। সো তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো একটা ক্লাসে, সেই পর্যন্ত সবাই ভালো থাকো। বায়োলজি আড্ডার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ, আর কোর্সে যারা ভর্তি হচ্ছ তোমাদের সাথে ক্লাসে দেখা হবেই। আসসালামু আলাইকুম।